দেখুন, মেন যে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে 9 তারিখ আমার দাদা, এটা একটা তার পারিবারিক একটা মামলা, পার্সোনাল মামলা তিনি ফাইল করেছিলেন। তাদের একটা জমি যেটা হচ্ছে হিঙ্গলগঞ্জের কোন ব্লক যেন, হিঙ্গলগঞ্জ ব্লক আর যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নর্থ 24 পরগনার একটা এলাকা। সেখানে একটা জমির ওপরে একটা পিএইচই জলের ট্যাঙ্ক করছিল। তা হাইকোর্টে আমার জমির ওপরে যদি জলের ট্যাঙ্ক হয়, আমাকে না জানিয়ে আমি সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করে আমার রিট করার অধিকার রয়েছে, আমি রিট মামলা ফাইল করেছি। যেহেতু ওনাদের জমি, ওনার বাবা এই মামলাটি ফাইল করেন, তিনি একজন সিনিয়র সিটিজেন। এই মামলা যখন ফাইল করা হয়, মামলার হিয়ারিং এর ডেট পড়ে হচ্ছে 9 তারিখ। 9 তারিখ দাদা যেহেতু তার বাবা মামলা ফাইল করেছে, এই মামলায় দাদা নিজে মুভ করেননি, আমরা ছিলাম এবং আরো কয়েকজন অ্যাডভোকেট ছিলেন। মামলা যখন 2 নম্বর কোর্ট থেকে মামলা যাই হোক হওয়ার পরে আমরা যখন বেরোচ্ছি, আমরা সেখানে দেখি সেই গ্রাম মানে যে গ্রাম সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, যিনি ওখানকার এলাকার ত্রাস, তারা কোর্টের সামনে এসে দাঁড়িয়ে আছে এবং তারা দেখতে পেলাম আমরা সরকারি আইনজীবীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িত। সরকারি আইনজীবী পরে আমাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো একটা বড় কাজ হচ্ছে, এটা মীমাংসা করে নাও। আমরা তাদেরকে বললাম যে যেহেতু আমাদের যদি জমি সেই একই দাগে দিয়ে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। হঠাৎ করে উপপ্রধান তখন বলছে যে ওসব বুঝি না, জমি দেওয়া হবে যেখানে খুশি, আমরা যেখানে মনে করব সেখানে দেওয়া হবে। এবং তিনি বলছেন যে জজ কি অর্ডার দিয়েছে আমি জানি না, জজ যখন নামবে আমার সাথে কথা বলবে, আমি যেটা বলবো জজকে সেটাই অর্ডার দিতে হবে, ওখানে আমরাই হচ্ছি শেষ কথা। তখন এইভাবে কথা বলতে বলতে তখন হঠাৎ করে দাদাকে, যিনি বলছেন তিনি হচ্ছেন ওখানকার উপপ্রধান, ওই অঞ্চলের তিনি হচ্ছেন উপপ্রধান এবং তাকে মদত করার জন্য ওই অঞ্চলের প্রধানের স্বামী, যিনি ওই অঞ্চলের এলাকার ত্রাস, তিনি 24 ঘন্টা ওখানে তার পকেটে বন্দুক থাকে এবং তার বহু প্রমাণ রয়েছে। সেটা পরের ব্যাপার, আমি জানি না, কোর্টে হয়তো বন্দুক নিয়ে আসেননি উনি। হ্যাঁ, যাই হোক, উনি এসে এই সমস্ত কথা বলে। এক পর্যায়ে উনি আমাদেরকে বলে যে আসবি না, ওখানে আসবি না। এবং এটা কোর্ট চত্বরে দুপুরবেলা 1:45টার সময় কথা হচ্ছে, একদম কোর্টের বারান্দায়, কোর্ট রুমের বাইরে 4 নম্বর 2 নম্বর কোর্ট থেকে বেরিয়ে আমরা সামনে কথা বলছি। 3 আর 4 নম্বর কোর্টের মাঝখানটায় একটা করিডোর, সেই করিডোরে দাঁড়িয়ে কোর্টের বারান্দায় সবাই উপস্থিত, সবাই ঘটনা দেখেছে। এবং যদি আমরা রেজিস্ট্রারকেও বলেছি সেই ঘটনা সিসিটিভি ফুটেজ দিতে, বলছে ওখানে স্পটে আসবি না, স্পটে আসলে দেখে নেবো, গ্রামে তো আসতেই হবে, জমি নিতে গেলে তো গ্রামে আসতে হবে, গ্রামে আসলে তোরা কি আদৌ আর বেঁচে থাকবি। এই ধরনের বাকবিতণ্ড আমরা তারপরে বলি, অন্যান্য লয়াররাও আসেন, তারা বলেন এই সমস্ত গন্ডগোল করো না, এসব বলো না, তখনকার মতন ব্যাপারটা মিটে যায়। এরপরে উনি ওনার কাজে চলে যায়, আমরা আমাদের মতন কাজে চলে যাই। পরে আমরা শুনতে পাচ্ছি ওনার বাবা এবং ওনার ওয়াইফ, তারা এই মামলা যেহেতু ওনার বাবা ফাইল করেছেন, ওনার বাবা হাইকোর্টে এসেছিলেন ওনার ওয়াইফের সাথে, তারা কিরণ শঙ্কর রায় রোডের 8/2 কিরণ শঙ্কর রায় রোড, ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। এই লোকগুলো কোর্ট থেকে নেমে কোনো কারণে ওদিকে যাওয়ার সময় ওদের সাথে দেখা হয়, সেইখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলেছে যে তোর ছেলে, তুই তো গাড়ি, তোর ছেলেকে বলবি কালকের মধ্যে মামলা তুলে নিতে, না হলে তুই তোর ফ্যামিলি গ্রামে আসবি, কেটে লাশ করে নদীর পাঁকে পুঁতে দেব, আর আমাদের সঙ্গে পাঙ্গা নিতে যাস না, আমাদের সঙ্গে পাঙ্গা নিয়ে কিছু করতে পারবি না। গুন্ডাদের ভাষা। এবং তারা এইভাবেই কথা বলে। এবং আমি যখন পরে নিচে নামি, আমাকে তাদের মধ্যে একজন, ওই কল্যাণ বাবু, উনি ইঙ্গিত করে তার আরো লোকজনদের দেখাচ্ছিল এই লয়ার ছিল, মিডিয়াতে বলে এই লয়ার ছিল। আমাকে পাশ থেকে কেউ বলে আপনি কেস থেকে সরে যান, নাহলে আপনিও কিন্তু সমস্যায় পড়ে যাবেন, গ্রামের ব্যাপার, আপনি শহরে থাকেন, আপনি এসবের কিছু বোঝেন না। আমি যখন বলছি কে আমি দেখে নেবো ইত্যাদি ইত্যাদি, তখন আর তারা সামনে থাকেনি, বেরিয়ে গেছে। এবার এই ঘটনার পর ওনার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, তার হাইপার টেনশন এবং তার প্রেশার বেড়ে 230 হয়ে যায়, তাকে ডাক্তারখানায় এখানে নিয়ে যেতে হয়। ডাক্তারবাবুরা বলেন যে প্রচন্ড টেনশন বা প্রচন্ড কোনো কিছু, উনি মানসিকভাবে শক পেয়েছেন, সেখান থেকে ঘটনা হয়েছে। ডাক্তাররা এখানকার তার শারীরিক অবস্থার অবনতি হয়, এখান থেকে অ্যাম্বুলেন্সে করে পিজি হসপিটালে পাঠান। সেখানে 4.5 ঘন্টা ডাক্তারবাবুদের পর্যবেক্ষণে থাকার পর একটু স্থিতিশীল অবস্থায় এলে উনি আবার তার বাবাকে নিয়ে আসেন, অভিযোগ থানায় দায়ের হয় এবং তারপরে এখন উনি ভালো আছেন। বাকিটা আপনাদের দিলীপবাবু বলে দেবেন। দিলীপবাবু বলুন।
সেখানে বিষয়টা হচ্ছে যে আমার একটা প্রাইভেট ডিসপিউট, এই প্রাইভেট ডিসপিউটে যে প্রধানকে পার্টি করতে হয়, আমি প্রধানকে পার্টি করেছি, কিন্তু প্রধানের পার্সোনাল ইন্টারেস্ট কিসে? এখানে তো প্রধানের নিজস্ব কোনো সম্পত্তি নেই। যে দাগ নিয়ে ডিসপিউট, সেই দাগে প্রধানের নিজস্ব কোনো জমি নেই। জমি নিয়ে কাদের সঙ্গে সমস্যা? প্রাইভেট ব্যক্তির সঙ্গে। প্রাইভেট ব্যক্তি দান করেছে পিএইচি কে, সেটা ভুল জায়গায় দান করেছে। আমার সম্পত্তি দান করেছে তার নিজের সম্পত্তি না দিয়ে, তার নিজের দাগে সম্পত্তি আছে সেটা না দিয়ে সে আমার দাগে সম্পত্তি পজিশন দিচ্ছে, এটাই ডিসপিউট। আর এটা নিয়ে আমি হাইকোর্টে রিট ফাইল করেছি। আর এই রিট ফাইল করার কারণে প্রধানের আক্রোশটা এটাই যে তাদের কাজ বন্ধ হয়ে গেলে তাদের ইনকামটা বন্ধ হয়ে যাবে, কারণ ওখান থেকে প্রচুর কোটি কোটি টাকার ইনকাম আছে তাদের, কারণ ওখানে কাজটা হলে তাদের ইনকাম আছে, ওখানে তাদের কাটমানিটা প্রচুর পরিমাণে আছে। কারণ এরকম ধরনের ঘটনা প্রধানের ইন্টারেস্ট কিসে এত? প্রধান এবং প্রধানের স্বামী এবং উপপ্রধানের ইন্টারেস্ট কিসে? প্রত্যেকটা ঘটনায় আমি দেখছি একই কেসে এই প্রধানের স্বামী যিনি কল্যাণ মণ্ডল, তিনি একাধিক মার্ডার কেসে, ঘর জ্বালানোর কেস এবং ওপেন বন্দুক নিয়ে ঘুরে এলাকার ত্রাস বলতে পারেন আপনি। এবার আমাকে 2017 সালে পর্যন্ত আমাকে অ্যাটাক করা হয়, এই কল্যাণ মণ্ডলী আমাকে কিন্তু অ্যাটাক করেছিল, এবং আজও পর্যন্ত আমি সেখান থেকে গ্রামে যাই না, কারণ এদেরই পরিস্থিতি, এরা এই ধরনের কাজগুলো করে বেড়ায়। আপনি আইনজীবী, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী, যেসব জায়গায় নয়। আপনি ভয়তে গ্রামে যেতে পারছেন না, তাহলে সারা বাংলায় এই যে গুন্ডার যারা, এরাদের গুন্ডা বলাই যায়, এই যে সারা বাংলায় যে তাণ্ডব চালিয়ে বেড়ায়, সাধারণ মানুষের উপায় কি হয়? এখানেই তো প্রশ্ন যে সাধারণ মানুষের শান্তি কোথায়, নিরাপত্তাটা কোথায়? আমাদের উপরে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, ওপেন কোর্টে সেদিন যেটা ঘটনা করলো, কোর্টের বারান্দায় যে ঘটনা করলো, সর্বসমক্ষেই ওপেন যে ধরনের অ্যাটিটিউড করলো, জজের সঙ্গে আমি কথা বলবো, আমি দেখে নেবো, আমি জজের সঙ্গে কথা বলবো, আমি অর্ডার দিয়ে দেবো, আমি অর্ডার শেষ কথা, আমি স্পটে গিয়ে দেখে নেবো, গ্রামে যাবি না, স্পটে যাবি না, স্পটে গিয়ে আমি জমি নিতে হবে, এখানে কিছু হবে না। সেই অ্যাটিটিউড দেখে আমি অবাক হয়ে গেলাম যে এদের পরিস্থিতি কি হতে পারে। এরা বর্তমানে প্রজেক্টটা বন্ধ আছে, বর্তমানে ওই অবস্থায় স্থিতি হয়ে আছে, কারণ এখন জল হয়ে গেছে, বর্ষার সময় বন্ধ আছে। বাট আমাকে পরিষ্কার ওখানে বলে যাচ্ছে যে আমরা কাজ করব, ক্ষমতা থাকলে আটকাবে। আমাকে ওখানেই উপপ্রধান বলে যাচ্ছে নগেন বৈদ্য, এবং ওই উপপ্রধান নগেন বৈদ্য একাধিক মার্ডার কেসের সঙ্গে জড়িত। এত বড় দুর্বৃত্তশালী মানুষেরা, এরাই এলাকার ত্রাস। এবং আপনার কি মনে হয় যে পঞ্চায়েত ভোটে এই নগেন বৈদ্য, এই কল্যাণ বা এই অঞ্চলের মামলাও কিন্তু, যে 50,000 রিপোলিং এই অঞ্চলের মামলাও কিন্তু আমার কাছে আছে, এই অঞ্চলের মামলাও আছে, এবং সেখানকার মানুষের স্পষ্ট অভিযোগ রয়েছে যে সেখানে কোনো ভোট হয়নি, এরা জোর করে রিগিং করে ভোট করে এরা জিতেছে। এরা মানুষের ভোটে, মানুষ যদি ভোট দেয় এদেরকে লাত মেরে ছুঁড়ে ফেলে দেবে, এদের কোনো মানে জায়গা নেই। এরা মানুষের মানে মাথায় বন্দুক ধরে এরা ভোট করায়, এবং এরা এলাকার ত্রাস, এরা অনেক মার্ডার করেছে, অনেক খুনোখুনি করেছে। এবং কালকে একজন আপনাদের সাংবাদিক বন্ধু, তিনি হচ্ছে এই নগেন বৈদ্যকে ফোন করে, ঘটনা জিজ্ঞেস করে, প্রথমত তিনি অস্বীকার করে, পরে তিনি বলেন যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝানো হয়েছে। আপনাদের পরিভাষা আলাদা, আমাদের পরিভাষা আলাদা, এই কথাটার কিন্তু অনেক বড় মিনিং আমার কাছে মনে হয়েছে। এবং এরা যে সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের কথাবার্তাতেই পরিষ্কার। এবং যারা হাইকোর্টের বুকে, কলকাতার বুকে এসে এত বড় সন্ত্রাস, এত বড় ঘটনা ঘটাতে পারে, তারা এলাকায় সাধারণ মানুষের সাথে কি করে, এটা আপনারা এই ঘটনা থেকে বুঝতে পারছেন। আমি এইটুকুই বলবো, পুলিশকে অভিযোগ করা হয়েছে, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি না। 48 ঘন্টা হয়ে গেছে, আমাদেরকে হয়তো উপযুক্তভাবে আবার আইনের দ্বারস্থ হতে হবে। যদি ফার্দার এসে যদি হাইকোর্ট এরকমই অ্যাটিটিউড দেখান, তাহলে আপনারা কিছু কোনো ব্যবস্থা নেবেন তার জন্য? অবশ্যই ব্যবস্থা আমি তো অন্তত নেবই। এরপরে ফার্দার হলে পুরোপুরি আমি ওকে, দরকার হলে সমস্ত লয়ারদের ডেকে ঘাড় ধরে আমি থানায় ঢোকাবো, এবং থানায় ঢুকিয়ে পরিষ্কার যে আমার সঙ্গে যদি আরেকবার ফার্দার এইগুলো করতে আছে, প্রথমত ওকে আমি ঘাড় ধরে থানায় ঢোকাবো, এবং ঢুকিয়ে তারপরে ও কি ব্যবস্থা হয় সেটা তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেব।